রাস্তায় তোমরা যেভাবে ভিক্ষা চাও এটা তো নগরায়নকে নষ্ট করে, ধ্বংস দেখায়। রাস্তায় তো শুধু ট্রান্সজেন্ডাররা দাঁড়ায় তা নয়, অনেক শিশুদের দেখি যেখানে শিশু সুরক্ষা নিয়ে আমরা কথা বলি। আজকে ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে, আর আজকে আমরা এসেছি এই বিষয়ে কথা বলার জন্য বন্ধনের ডিরেক্টর গোখেল রোডের রঞ্জিতা সিনহার কাছে। রঞ্জিতা সিনহার কাছে আমাদের জিজ্ঞাসা, এই যে ট্রান্সজেন্ডার ডে, এটা সম্পর্কে আপনি কি বলবেন? আজকের দিনটা অনেক লড়াইয়ের এবং অনেক সংগ্রামের প্রতিফলন। কেন কি আমরা ট্রান্সজেন্ডার মানুষেরা মাথা তুলে এই 15ই এপ্রিল দাঁড়াতে পেরেছি। 15ই এপ্রিল তাৎপর্য হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং নালসা ভার্ডিক্ট আমাদের পক্ষে রায় দেয়। আমরা জানি প্রত্যেকটা মানুষের অধিকার সমান, মানে রাইট ফর ইকুয়ালিটি বলতে যেটা বোঝে যে আমার বাবা মার উত্তরসূরি ধরে আমার শিক্ষা, আমার বাসস্থান, আমার জীবিকা, এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু আমাদের মতন মানুষদের জন্য সেই রাইটসটাকে ছিল না সমাজ। আমাদেরকে কোথাও যেন একটা অপ্রাকৃতিক বা ন্যাচারাল এরকম একটা উপমা দিয়ে রাখা হতো। এবং তারপর আমরা এটার পিটিশনের হই এবং সেই পিটিশন থেকে 2014 সালে মহামান্য সুপ্রিম কোর্ট এবং নালসা ভার্ডিক্ট আমাদের পক্ষে রায় দেয় এবং সব রকমের অধিকার যেগুলো একজন নাগরিক হিসাবে ভারতবর্ষের যেসব নাগরিকত্বর অধিকারগুলো মানুষ পায়, তাদের ভোট দেওয়ার অধিকার, তাদের বাসস্থানের অধিকার, তাদের বিভিন্ন ধরনের হসপিটালে যেই ধরনের সুযোগ সুবিধাগুলো থাকে সেইগুলোকে সুপ্রিম কোর্ট মান্যতা দেয় এবং তারপর সেইটা চলে যাওয়ার শুরু হয় এবং তারপরে তো মুভমেন্ট চলছে। সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে একটা বেসিক হিউম্যান রাইটস দিন বলা যেতে পারে, যে আমরা মানুষ হিসাবে কাম আউট করার আজকে দিন, অর্থাৎ মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার দিন আজকে। একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে ভোট আপনাদের অধিকারটা এসছে দক্ষিণ কলকাতা। আমরা গত ভোটেও দেখেছি একজন ট্রান্সজেন্ডার মানুষকে তিনি ভোটার কর্মী হিসেবে কাজ করেছেন। তো আমার প্রশ্ন যে এই অধিকারটা কি সার্বিকভাবে সম্ভব হয়েছে আপনাদের পক্ষে? দেখুন, এখনও অবধি রাজনৈতিকরণের দিক থেকে যদি আমি দেখি, সেরকমভাবে রাজনৈতিক দলগুলোই ট্রান্সজেন্ডারদের নিয়ে আলোচনার জায়গা কোথাও তৈরি করেনি। আমার মনে হয় তাদেরকে সবসময় তারা চিত্র জগতের মানুষ বা খেলাধুলার মানুষ যারা এই স্ট্রিমের নয় তাদেরকে এনেছে। কিন্তু আমরা যদি ট্রান্সজেন্ডার মুভমেন্ট দেখি, সেখানে কিন্তু তাদের প্রতিনিয়ত প্রত্যেকটা ট্রান্সজেন্ডার এক একজন নেত্রী যারা নিজেদের লড়াই পরিবার বা সমাজের সাথে করে যাচ্ছে, কিন্তু তাদের প্রতিনিধিত্ব এই রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যায় না। তো যতক্ষণ না আমি মনে করি যে রাজনৈতিক দলেরা সেন্সিটাইজড হবেন এবং যতক্ষণ না আমাদের প্রতিনিধিত্ব গিয়ে রাজ্যসভা বা কেন্দ্রতে গিয়ে সেই জায়গাগুলোতে এমপি লেভেলে গিয়ে পৌঁছাবে, তাহলে কি হবে, আমাদের প্রতিনিধিত্বও থাকবে না। রাজনীতিকরণে তো আসাটা দরকার। এতে কি হবে, আমাদের মতন মানুষেরা তাদের আওয়াজ, তাদের নিজ, তাদের বেসিক অধিকারগুলো ছিনিয়ে আনতে পারবে সমাজে। প্রায়শই বলা হয়ে থাকে যে মানুষের মধ্যে দুটো ভাগ, পুরুষ এবং স্ত্রী। তার মধ্যে ট্রান্সজেন্ডারদের জায়গাটা কোন জায়গায়? ট্রান্সজেন্ডারদের তো কোনো আলাদা পৃথক জায়গা ছিল না। এই 2015-র এই ভার্ডিক্টটা আমাদের পক্ষে একটু হলেও আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। এখন ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট পাস হয়ে গেছে। প্রোটেকশন বলতে যে অনেক ট্রান্সজেন্ডারদেরকে ছেলেমেয়েরা মানে হওয়ার পরেই বাবা মা বাড়ির থেকে বের করে দিত, এখন সেটা হয় না। এখন সরকারি অনেক স্কিম এসছে, যেরকম গারিমা গৃহ একটা স্কিম, ন্যাশনাল স্কিম। স্টেটের কোনো স্কিম আমরা দেখিনি, আমি স্টেট গভর্নমেন্টেরও বোর্ডে ছিলাম। আশা রাখবো যে স্টেট এবং সেন্ট্রালের এই স্কিমগুলো, কেন কি আমরা জানি ট্রান্সজেন্ডার হওয়া মানেই এক ধরনের স্টিগমা। এখনও অনেক বৈষম্য আছে ট্রান্সজেন্ডার মানুষদের সাথে, তাদের শিক্ষা নিয়ে, তাদের বাসস্থান, আমাদেরকে কেউ বাড়ি ভাড়া দেয় না, আমরা কোনো অফিস নিতে পারি না, কোথাও চাকরি নেই। এবং তার সাথে সাথে যা বললাম, রেশন ব্যবস্থা, যেরকম সরকারি মধ্যবিত্তর নিচে যার লোয়ার ইনকাম গ্রুপ পিপল বেশিরভাগ আমাদের সমাজে, তারা প্রতিষ্ঠাতা পায় না বলে তারা সমাজে সামাজিকরণের জায়গায় যেতে পারে না। তাদেরকে রেশন থেকে নিয়ে হসপিটাল, যেগুলো সরকারি হওয়ার দরকার ছিল, সেগুলো এখনও অনেক ভাবতেই পারেনি সরকার। এগুলো হওয়া দরকার। মেল ফিমেল ওয়ার্ড ছাড়াও ট্রান্সজেন্ডার ওয়ার্ডের দরকার। ট্রান্সজেন্ডার শৌচালয় বিভিন্ন জায়গায় হওয়া দরকার, কারণ কি তারা সেফ নয়। হ্যাঁ, আমি মানলাম আমাদের সংখ্যা, আমরা খুব সংখ্যালঘু সম্প্রদায়, অনেক কম সংখ্যায়, কিন্তু আমাদের তো সেই সেন্সাসেও এখনও অবধি আমাদের জায়গাটাকে সরকার তুলে ধরতে পারেনি। সেন্সাসে জায়গাটা হওয়া ভীষণভাবে দরকার, কেন কি সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের মানুষের জনসংখ্যা কত, এবং এই জনসংখ্যার নিরিখে হয়তোবা সেই জায়গাগুলো আমরা আমাদের দাবি দাবাগুলো তুলে ধরতে পারি। এখন তো জনসংখ্যার হার বেড়েছে
এবং সেই জায়গা থেকে আমাদের ভাবতে হবে, আলোচনা করতে হবে। আপনি একটা গরিমাগৃহের কথা বললেন, আমি জানি যে আপনি নিজে একটা গরিমাগৃহ চালাতেন, যেটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশে ছিল। সেই গরিমাগৃহটা কিন্তু এখন প্রায় জীর্ণপ্রায়, কেন? সরকার, যে কোনো সরকারকে আমরা দেখেছি তারা নিজেদের পলিসি মেকিংয়ের জায়গায় বড় বড় প্রতিশ্রুতি দেয় এবং সেটা কোথাও গিয়ে শুধু প্রতিশ্রুতি হয়েই থেকে যায়। আমরা শুনি যে এই যে রেলওয়ে লাইনের জন্য বলা হলো, ব্রিজের জন্য বলা হলো, স্টেডিয়ামের জন্য বলা হলো, তারপরে সরকার তারপরে গড়িমসিগুলো করে। এতে কি হয়, বিশেষ করে সে যেগুলো আমি বললাম তার থেকে আমাদের মতন মানুষদের, যাদেরকে বাড়ির থেকে বের হয়ে যাওয়া সন্তানদের আমাদের রাখার কথা ছিল, তারা গরিমা গৃহের থেকেও আবার বিতাড়িত। তারা যাবে কোথায়? তাহলে ঘুরিয়ে ফিরিয়ে যদি আমি দেখি, সেই রাস্তাতেই আমাদের সেই এবং অনেকের এটাতে বলছে নগরায়ন দেখতে খারাপ লাগে। আমি অনেক মন্ত্রিসভার আলোচনা অনেক মন্ত্রীদের সাথেও শুনেছি যে কলকাতা বা অন্য অন্য রাজ্যেও আমি শুনেছি যে রাস্তায় তোমরা যেইভাবে ভিক্ষা চাও, এটা তো নগরায়নকে নষ্ট করে, ধ্বংস দেখায়। কিন্তু তার তো ব্যতিক্রমী আমরা কিছু দেখি না। রাস্তায় তো শুধু ট্রান্সজেন্ডাররা দাঁড়ায় তা নয়, অনেক শিশুদের দেখি যেখানে শিশু সুরক্ষা নিয়ে আমরা কথা বলি। তাহলে সেই সবগুলো মানে সরকারের চিন্তা ভাবনার সাথে কোথাও যেন এখনো গড়মিল আমরা পাই, মানে সব জায়গাতেই। সেখানে সে শিশু বলুন, বৃদ্ধ মহিলাদেরও আমরা রাস্তায় দেখি ভিক্ষা চাইতে, সেখানে ওল্ড এজও স্কিম আছে। তো স্কিমের সাথে ইমপ্লিমেন্টেশনের কোথাও মিল নেই। এবং আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি যে সরকারের সব টাকা ঠিকভাবে দেয় না। এবার ঠিকভাবে যদি এদের টাকা না দেয়, তাহলে বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, কালকের মতন জায়গায় কলকাতায় দাঁড়িয়ে একটা হোম চালানো এবং এতগুলো বাচ্চার খাওয়া দাওয়া, এটা একটা বিশাল সাংঘাতিক ব্যাপার। তাও আমরা আমরা বাসে, ট্রামে, মেট্রোতে প্রায়শই দেখি একজন ট্রান্সজেন্ডার যখন ওঠেন, তখন পাশের আসনে যে মানুষটা বসে, যিনি স্বাভাবিক বলে নিজেকে দাবি করেন, তিনি যেন খানিকটা সংকুচিত হয়ে যান। এই সচেতনতা কি এসছে, যথার্থ সচেতনতা? আহ, আমি যদি আরবান ডেভেলপমেন্ট বলি, শহর কেন্দ্রিক ডেভেলপমেন্ট যদি বলি, কিছুটা হলেও মানুষেরা শুনছে, জানছে, পড়ছে। এখন তো অনেক মিডিয়া আছে যেখান থেকে আওয়াজ উঠছে, আপনারা এসছেন। কিন্তু শহরের থেকে বেরিয়ে যদি আমরা গ্রামে গঞ্জে যাই, আমরা দেখি এর হার কিন্তু কোথাও শূন্যই। শহরেও মানুষ এখনও, অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি। আমার মনে হয় সরকারকে ভাবা উচিত। আমি যেহেতু এই রাজ্যে থাকি, এই রাজ্যে যখন কন্যাশ্রী আছে, বাড়িতে বাড়িতে কন্যাশ্রীর গাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে, সন্তানদের জন্য টাকা আসছে, তারা বিশাল টাকা, এবং বিয়ের সময় আবার যোজনা আছে মেয়েদের কন্যাশ্রীতে। বিয়েতে আমি শুনেছি বিয়ে হলেও তাদেরকে টাকা দেয়। এই যোজনাগুলোতে কি হয়, ভোট ব্যাংক হয়তো বা খুব ভালো চড়ে, ক্লাবরা টাকা পায় পুজোর সময়, কিন্তু কোথাও গিয়ে এখনও আমাদের মতন মানুষদের বেটি বাঁচাও বেটি পড়াও, মানে যেরকম স্কিম সেন্ট্রালের আছে, কন্যাশ্রী পশ্চিমবঙ্গ সরকারের আছে, কিন্তু ট্রান্সজেন্ডার বাঁচাও বা টিজি বাঁচাও আন্দোলন এখন অবধি কেউ শুরু করেনি। সরকারের উচিত, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে এবং এনএচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে, ভারতবর্ষে সবথেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি দেখা হয় সেটা ট্রান্সজেন্ডার। এবং এখন তো আজকের দিনে ট্রান্সজেন্ডার ডেতে আমরা দেখলাম যে আমাদের অনেক ছেলে মেয়েকে আমরা পড়াশোনা শিখিয়ে বা ট্রেনিং দিয়ে তারা এখন স্বনির্ভর হচ্ছে। অনেক হোটেল ইন্ডাস্ট্রি, অনেক কর্পোরেটে তারা জয়েন করছে। রাস্তায় তাদের শিক্ষার হার, মানে তারা রাস্তায় দাঁড়ানোর হার অনেক কমাচ্ছেন। তারা একটা সেকেন্ডারি জায়গা পাচ্ছে যেখান থেকে তারা কাম আউট করতে পারে। আমরা অত্যন্ত গ্রামে থাকি। তো প্রথমে আমার 3টা মেয়ে, 2টা মেয়ে, একটা ছেলে হয়, 3 নম্বর ছেলে। তো ও যখন 14-15 বছর হয়, তখন ও সব সময় ঘরে থাকতো, বাইরে খেলতে যেত না, মিশতো না কারোর সাথে। ও বলেনি মনের কথা, আমাদেরকে কোনোদিনই বলতো না। তো হঠাৎ একদিন ও বেরিয়ে যায় বাড়ি থেকে। কেন বেরিয়ে যায় আমাদেরকে কিছু বলেনি। এবার খুঁজে খুঁজে ওকে নিয়ে আসলাম। তখনও যে কেন বেরিয়ে গেছিস, তোর মনে কি আছে আমাদেরকে বল, বন্ধু বন্ধু মনে করে বল, বাবা মাকে কি। তো ও বললো, এরকম আমি কারোর সাথে মিশতে পারছি না, আমি বাবার সাথেও ঘুমাতে পারছি না, আমার লজ্জা লাগছে, আমার মনটা সত্যিকারে, আমার রূপটা ছেলের কিন্তু মা আমার মনটা মেয়ের। তখন আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার দেখালাম, বলে কাউন্সিলিং করেন। কাউন্সিলিং নিয়ে গেলাম, তখন বলছে 99 জন আসে, তো একজনও আমরা কিছু করতে পারি না, আপনারা চেন্নাই নিয়ে যান, বেঙ্গালোর, একই কথা বলবে সবাই। ঠিক আছে, তখন আমরা সেদিন থেকে ইয়ে করলাম যে ঠিক আছে,
তুই যেমন মানুষ তেমনে থাক, আমরা আছি পাশে, কোনো ভয় নেই, তো যা মনে চায় তাই তুমি। আমি তো এখন নিজেকে খুব লাকি মনে করি যে আমি আমার পরিবারকে পাশে পেয়েছি, সব থেকে বড় আমার মা বাবাকে পাশে পেয়েছি, হয়তো তার জন্য আজকে আমি শ্রুতি হতে পেরেছি। তো আপনি কি ছিলেন? আমি, আমার আগের নাম ছিল বিশ্বজিৎ চক্রবর্তী, তো সেই বিশ্বজিৎ থেকে শ্রুতি হয়ে ওঠাটা অতটা সহজ ছিল না, আর আমার বাড়ি একদম গ্রামে। তো ওখানে থেকে তো লড়াইটা আরও কঠিন, মানে এখান শহর কলকাতার থেকে ওখানে থেকে আরও কঠিন। তো আমি প্রথম যখন বুঝতে পারি, আমি তো বাড়িতে বলে কাউকেই বলার সাহস পাচ্ছিলাম না যে কে কিভাবে নেবে, কে কিভাবে রিয়াক্ট করবে, বা আমি নিজেই তো দোটানার মধ্যে ছিলাম, মানে এটা কি বিষয়টা, কারণ আমি আমার মতো আর পাঁচজনকে আমার পাশে আমি দেখতে পাইনি বা সামনে দেখতে পাইনি। তো নিজের মধ্যেই দ্বন্দ্ব চলতো সারাক্ষণ যে আমি কি, মানে কেন হচ্ছে আমার এরকম, ফিলিংসগুলো কেন আসছে, এটা তো হওয়ার কথা নয়। তারপরে আমি বাড়িতে অনেক দিন পরে কাম আউট করি। তো প্রথমে যেমন হয় মা বাবা, বাড়ির লোক সেভাবে, মানে ওনারা কি বুঝতে পারেননি প্রথমে বিষয়টা, তারপরে আমাকে সাইকিয়াট্রিস্ট দেখানো হলো, কাউন্সেলিং হলো, তারপরে আস্তে আস্তে ওনারাও বুঝতে শুরু করেন এবং আমিও ওনাদেরকে আরও মানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো আস্তে আস্তে বাড়ির লোকরা বিষয়টা বুঝতে পারে, কিন্তু আর যেটা হয় সমাজের আর পাঁচটা লোক, আজকে আমার মা বাবা বুঝেছে বলে তো আমার বাড়ির আশেপাশের লোকরা বুঝবে না। তো বিভিন্ন রকম টোন টিটকিরি, হাসাহাসি, অনেক কিছু শুনতে হতো রাস্তায় বেরোলে, মানে খুব ডিপ্রেস থাকতাম ওই সময়গুলোতে, খুব কান্নাকাটি করতাম যে কি করব, কোথায় যাব, অনেক সময় মাথায় এসছে যে সুইসাইড করব, কিন্তু কোথাও গিয়ে আবার মনে হয়েছে না, আমার মা বাবা তো আমার পাশে আছে, আমি তাহলে কেন, আমার পরের জেনারেশনে যে আমার মতো আর পাঁচজন ভাই বোন বেরিয়ে আসবে, তাহলে ওরা তো এসব দেখে ওই সাহসটা পাবে না, তাই না? তো তারপরে আমি ওদের মানে সমাজের হাসাহাসিকে ওই বুড়ো আঙুল দেখিয়ে আমি আমার মতো এগিয়ে গেছি। তারপরে আমার এইচএস কমপ্লিট হওয়ার পরে আমি ডক্টর রঞ্জিতা সিনহা, যিনি উনিও আমার মা হন, আমি ওনাকে মা ডাকি, ওনার সাথে যোগাযোগ করে আমি এখানে কলকাতায় বাড়িতে বলেই, আমি মা বাবাকে বলে, এবং মা বাবাই আমাকে পাঠিয়েছিল, মা বাবাই আমাকে এখানে পাঠিয়েছিল যে এখানকার থেকে ওখানে সেফ থাকবি। তো ওখানে এসে আমি বিভিন্ন রকম ট্রেনিং নিয়েছি, আর আমার কোনোদিন মনে হয়নি যে আমি বাড়ি মা বাবাকে ছেড়ে এসেছি, ফ্যামিলিকে ছেড়ে আমি কোথায় চলে এসেছি। আমি এখানে এসে আর পাঁচজন ভাই বোন আমার মতো দেখতে পেয়েছি, তো তারপর থেকে বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারি। আমার মনে হয় এই যোজনাগুলো যেগুলো সরকার ভেবেছেন আমাদের, এবং এটার মধ্যে আমাদেরও ইমপ্লিমেন্টেশন ছিল, ন্যাশনাল লেভেলেও আমরা মিটিং করেছি যে কেন এই গৃহগুলো দরকার, কেন এই গারিমা গৃহের মতন জায়গায় ছেলেমেয়েরা থাকলে সেখানে কাম আউট করতে পারবে। সেই পরিকল্পনাগুলোকে বাস্তবিত করার খুব দরকার, কারণ কি এটা একটা পাইলট ছিল, পাইলট তো আজীবন চলতে পারে না। এইটাকে বাস্তবিত করে ট্রান্সজেন্ডার মানুষদেরকে সামনের সারিতে আনতে গেলে রাজনৈতিককরণটাকে দূরে রেখে, আমাদের দেশের যেই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আমাদের না রেখে তাদের উন্নয়নের কথা ভেবে যদি সরকারিভাবে অনেক রকমের পরিকল্পনা আসে, আমার মনে সেটা সমাজের বা আমাদের মতন মানুষকে অনেকটা ফলপ্রদ দেবে এবং মানুষও সেন্সিটাইজড হবে, অনেক পরিবার মানুষ সেন্সিটাইজড হয়তো হবে। সেন্সিটাইজড হবে, কিন্তু একটা প্রশ্ন করি, যখন পরিবারে কোনো ট্রান্সজেন্ডার সন্তানের জন্ম হয় তখন সেই পরিবারও কি হাত বাড়িয়ে দেয়? দেখুন, পরিবার তো সমাজচ্যুতভাবে এতদিনের একটা সতী প্রথা যদি আমি দেখি, বিধবা বিবাহ প্রথা দেখি, সেটা কিন্তু একদিনে যায়নি। তার জন্যেও কিন্তু অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে। আমরা যিশুকে দেখেছি যে ওনাকে ক্রুশবিদ্ধ হতে হয়েছে, তারপরে সে মানুষই বুঝেছে যে আমরা কাকে ক্রুশবিদ্ধ করলাম। তারপরে রামমোহন রায়, বিদ্যাসাগরের সবারই জার্নি আমরা জানি। আমার মনে হয় সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো আমরা যবে থেকে 30 বছরের আমার আন্দোলন, আজকে গিয়ে দাঁড়িয়ে যখন আমি দেখি আমার ছেলেমেয়েরা বিয়ে হচ্ছে, তাদের ট্রান্সজেন্ডার ম্যারেজ অ্যাক্ট পাস হয়ে গেছে, ট্রান্সজেন্ডার পেনশন দিয়ে দিয়েছে সরকার, সেগুলো একটু একটু করে ইমপ্লিমেন্ট হচ্ছে, তারা ঘর বাঁধছে, তাদের চাকরি করছে। সমাজ তো পরিবর্তনশীল, সমাজে তো কোনো জিনিসটাই এককেন্দ্রিত করে রাখা যায় না, পরিবর্তন তো হবেই, এবং সেই জায়গা থেকে সমাজ একটু একটু পাল্টাচ্ছে। এবং পরিবারের আমার সাথে, আমার এখনই ঘরে আমার মেয়ে এবং তার মা এসছে আজকে পরিবারে, তাকে আমরা সম্মান দিলাম, কারণ কি আমি ভাবতে পারিনি যে মা চলে আসবে। মানে আজকে এই প্রোগ্রামে পরিবাররাও অংশগ্রহণ করছে, মা তার পাশে সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছে।
ভাঙছে মানুষের চিন্তা ভাবনা। অর্থাৎ আমরা বলতে পারি যে মানুষ আস্তে আস্তে ভাবতে শিখছে বিষয়টি একদম নিয়ে। একদম। একটা ব্যক্তিগত প্রশ্ন না করে পাচ্ছি না, আপনার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, আমি যদি ভুল না করি। আপনার কিছু প্রাপ্য পেনশন আপনি পাননি এবং সেটার জন্য আপনি লড়াই করছেন, সেই জায়গাটা কোন জায়গায় রয়েছে? একজন ট্রান্সজেন্ডার হিসেবে আপনি কি মনে করছেন আপনার প্রতি সুবিচার হয়েছে? আমার প্রতি তো সুবিচার হয়নি, আমার কাছে ওই পেনশনটা বড় বিষয় ছিল না, আমার কাছে আমার আন্দোলনটা বড় বিষয়। তাহলে কি আমার মতন মানুষ যদি এই পেনশনটা পেত তাহলে আমি বুঝতাম যে আজকে নারীরা যেই ধরনের সুযোগ সুবিধাগুলো পায়, তাদের ম্যাটারনিটি লিভ পায়, তাদের বিধবা পেনশন আছে, অবিবাহিত মেয়েদের তার বাবা মায়ের পেনশন পায়, এবং সেই হিসেবেই আমি অ্যাপিল করেছিলাম। রাজ্য সরকার নাও করেনি আবার হ্যাঁও করেনি, 7 বছর হয়ে গেল পেনশনের কথা চলছে। লড়াইটা তো করার জন্যই নামা, ওই জন্য আমি ভাবিনি যে এটা হবে না। কারণ কি এর মধ্যে আবার NHRC রিপোর্টও এসে গেছে, ন্যাশনাল হিউম্যান রাইটসও বলছে না ট্রান্সজেন্ডারদের পেনশন দেওয়া উচিত। আমার সময়টা তো কেটে গেছে, কিন্তু আমি চাই যে পরবর্তী আমার যারা জেনারেশন তারা যদি এটার থেকে বঞ্চিত না হয়। কারণ কি অনেকের এই পেনশনটা পাওয়ার দরকার, আমি নয় কিছুটা হলেও স্বনির্ভর, কিন্তু আমার অনেক ছেলেমেয়েরা আছে যাদের বাবা মার চলে যাওয়ার পরে তাদের উপরেই পুরো পরিবার চলে, এবং তারা তখন কোথায় যাবে? এক তো তার ওই মেয়ে সুলভ বিষয়টা, বা সে যদি পুরুষ হয়ে গিয়ে থাকে তারা যাবেটা কোথায়? কারণ কি সমাজে তো চাকরিও নেই, তাদের পেনশন পাওয়াটা তো সত্যি দরকার, যে অন্তত তার দেওয়ালে যদি পিঠ না টেকে। সরকারকে এগুলোকে নিয়ে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, পলিসিতে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডেতে আমরা দেখলাম যে লড়াই যে এটার মূল শক্তি সে বিষয়ে রঞ্জিতা সিনহার কোনো দ্বিধা নেই, এবং তিনি সেই লড়াই চালিয়ে যেতে চান, আদ্যন্ত সেই লড়াইয়ে থাকতে চান, কারণ তিনি মনে করেন যে মানুষ পরিবর্তিত হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের হারটাকে আরও দ্রুত করতে হবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, সমাজকে পাল্টাতে পারেন রাজনীতিবিদরাই। সামনে ভোট রয়েছে, সেই ভোটে ট্রান্সজেন্ডাররা ভোট দেবেন, আর আপনাদের কাছে অনুরোধ, ট্রান্সজেন্ডার বলে কাউকে অবহেলা করবেন না। এই কথা জানিয়ে আমরা বাংলার পালস টিভি থেকে আপাতত বিদায় নিচ্ছি।